আপনি এমন একটি বাড়িতে গেলেন বা এমন একটি কোয়ার্টারে গেলেন, সবাই বলে কোয়ার্টারটা খুব ভালো বা বাড়িটা খুব ভালো, এই তো আপনার আগে অনেকজন থেকে গেছে, আপনি A+ রিপোর্ট পেয়ে গেলেন। কিন্তু আপনি যখন ওই বাড়িতে গেলেন, কিছুদিন যাওয়ার পরই আপনার সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা হলো, ভৌতিক ঘটনা, যেখানে আপনার প্রাণ সংশয়। কি বলবেন এই ঘটনাকে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজ একটি ভৌতিক প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। শুনতে বাধ্য হবেন একদম শেষ অবধি, কারণ শেষের পরে আপনাদের সঙ্গে কিছু কথা আমার কিন্তু ডিসকাস করার আছে। অ্যান্ড যারা এরকম ভাবে ঘটনা শেয়ার করতে চান, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। এখানে সকলের ঘটনা শোনানো হয়, এবং যেটা সবসময় বলে থাকি, যে একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। এবং আপনাদের যেমন ইচ্ছে তেমন ভাবে জাস্ট পাঠিয়ে তো দিন, আর আমরা কথায় গল্প ফুতুরের ডিসক্রিপশন কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। তো চলুন শুরু করছি। পায়েল ভট্টাচার্য উড়িষ্যার থেকে। আচ্ছা, ওর বাবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করতেন। হ্যাঁ, তো উড়িষ্যাতেই অনেক অনেক জায়গায়, মানে স্টেট গভর্নমেন্টের জেনারেল তো স্টেটই হয়, অনেক জায়গায় ওদের ট্রান্সফার হয়। পার্টিকুলারলি জায়গাটার নাম ও মেনশন করতে মানা করেছে, তাই করছি না। তো ওইখানে ট্রান্সফার হয়। এর আগে বলছি, পায়েলরা কিন্তু দুই বোন, ওর দিদির বিয়ে হয়েছে। ইনফ্যাক্ট ওদের না একটা মানে খুব পিকুলিয়ার ব্যাপার হলো যে দিদির শ্বশুর কিন্তু যমজ। যমজ মানে ওনার আরেকজন বোন আছে, আর দেখতে নাকি অনেকটা একই রকম। তো বলছি বহুত মজা লাগে, মানে একজন মেল ভার্সন, একজন ফিমেল ভার্সন, ঠিক আছে। তো দিদি জিজু খুব ভালোভাবেই থাকতো, খুব ভালো ইয়ে। তো দিদি তো বিয়ের পরে চলে গেছে। তো আর তখন পায়েল, যখন ইনসিডেন্টটা হয়েছে, পায়েল তখন ধরো কলেজে পড়ে আর কি। হ্যাঁ, তো ওরা কোয়ার্টার পেয়েছে, কোয়ার্টারটা খুবই ভালো, যেহেতু ওর বাবা বেশ ভালো একটা রেজিডেন্সিয়াল হোল্ড করতেন। তো ওই কোয়ার্টারে যাওয়ার 2 মাস আগে যারা থাকতেন, হাজব্যান্ড ওয়াইফ, ওনাদেরও দুজন বাচ্চা আর কি। বাচ্চা বেশি বড় না, ওই ধরো ক্লাস 7-এ পড়ে একজন, আরেকজন ক্লাস 5-এ পড়ে। হ্যাঁ, তো ওরা ট্রান্সফার হয়ে যাওয়ার পর এটা কোয়ার্টারটা খালি হচ্ছে। পরে মানে পায়েলের বাবারা এসছে, সব ঠিকঠাক বলে কোয়ার্টারটা খুবই ভালো ছিল। দিদি গাছগাছালিও ছিল, সুন্দর ছিল। আর এমনি উড়িষ্যাতে গরমের দিনে তো জানোই প্রচুর গরম পড়ে, বাট স্টিল গাছগাছালি ছিল বলে আমাদের কিন্তু অতটা অসুবিধা হতো না। তো এই সময় কি হলো, প্রায় 6-7 মাস হয়ে গেছে কিন্তু এই কোয়ার্টারে, বিশ্বাস করো দিদি, কোনো রকমের ভূতের উপদ্রব, ভৌতিক কাণ্ড কুণ্ড কিচ্ছু আমরা ফিল করতে পারিনি। তারপর কি হলো, আহ একটা গুড নিউজ আসলো কি, ওর দিদি অন্তঃসত্ত্বা। তো জেনারেলি সবাই এই সময়টা মার কাছে থাকতে চায়, বিকজ মানে আমি এটা বলছি না যে শ্বশুর বাড়ির টেক কেয়ার ওরকম করে না, কিন্তু হয়তো অনেক মেয়েরাই আছি জানো তো, যে শ্বশুর বাড়িতে হয়তো ওরকম মুখ খুলে কিছু বলতে, মানে আমাদের এটা লাগবে ওটা লাগবে, ওয়ারেস আমরা ঘরে বা আমার মা বোন হলে কিন্তু আমরা ওটা মানে খুব মানে ইয়ে, এই ওটা করে দিত ওটা করে দিত, একটা অর্ডারের সঙ্গে, মানে সেটা একটা আলাদা ভালোবাসা। তো যখন বলছে ওর শাশুড়িকে যখন বললেন, মানে ওর দিদির শাশুড়িকে, যে মেয়েকে আমি আমার কাছে এনে রাখতে চাই, পায়েলের মা বাবা যখন বললেন, তখন ওনার শাশুড়ি বললেন যে বিয়ান ডেফিনেটলি থাকবেই, কিন্তু 3 মাস হয়নি, 3 মাস না হলে না আমার ঠিক মনটা চাইছে না। তো ঠিক আছে, অনেকে বলে 3 মাস হয়ে গেলে মানে রিস্ক ফ্রি, মানে একে তো সত্যি কথা বলতে গেলে ফার্স্ট ট্রিমিস্টার যেটা বলে, ট্রিমিস্টার, ওটা কিন্তু সত্যি রিস্কি থাকে। মিসক্যারেজ হওয়ার চান্সেসও বহুত বেশি থাকে, আর এই সময় নাকি নজর লাগার প্রবণতাটাও প্রচন্ড বেশি থাকে। হ্যাঁ, তো ঠিক আছে, যখন 4 মাসে পড়লো, বলছে পায়েল বললো, যখন তখন কিন্তু দিদি আসলো আমাদের কোয়ার্টারে। তো দিদি আসছে, বুঝতেই পারছো প্রচন্ড খুশি। আরেকটা গুড নিউজ ছিল রুমকি দি, আলট্রাসোনোগ্রাফিতে জানা গেছে যেহেতু ওদের একটা টুইন্সের একটা ইয়ে আছে, আমার দিদিরও কিন্তু টুইন বেবি, মানে দুটো যমজ সন্তানই ধারণ করেছে। কিন্তু যেটা আমাকে পায়েল বললো, যেটা আমার একদমই আইডিয়া ছিল না, যে যেহেতু টুইন্স বেবি, ওদের কিন্তু প্রিমেচিওর ডেলিভারি হয়, যেহেতু মানে মাদার ওয়ার্মটা তো ওইটুকুনিই থাকে না, কিন্তু একজনের জায়গায় ওখানে দুটো বড় হচ্ছে। তো ওই জায়গায় কি হয়, অনেক সময় 7-8 মাসেও কিন্তু ওই পেইন হয়ে বেরি, মানে বাচ্চা আর কি ডেলিভার হয়ে যায়। ওই ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। আর তুমি যতই বলো, জেনারেলি বলে গর্ভস্থ অবস্থায় বেশি খেতে হয়, আর সে জায়গায় যদি দুটো সন্তান থাকে, একটা মা আর কত খেতে পারে, ওটাও একটা ফ্যাক্টর থাকে। তো এই আইডিয়া যদিও আমার ছিল না, পায়েল আমাকে যেটা বললো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, খুবই খুশির খবর, মানে বহুত খুশি, দিদি এতদিন পরে এসছে, হই হই রম রম, সব ঠিক আছে।
এখন ব্যাপারটা হলো এতদিন যেটা হয়নি সেটা হলো ওরা এতদিন ধরে এই কোয়ার্টারে আছে, কোনো রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি ওরা, কিন্তু ওর দিদি এখানে আসার পর প্রচন্ড ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করলো। ফর এক্সাম্পল, যেমন কেউ মারা গেছে, আহ যেমন ওই শ্মশানে দাহ সৎকার করছে, যেমন ও নিজের মৃত্যুও দেখেছে, শ্বশুর শাশুড়ি, ওর হাজবেন্ড, ওর মা বাবা, মানে এক এক দিন এক এক রকমের মৃত্যু দেখতো আর প্রচন্ড ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠতো। তখন পায়েল নাকি বলতো যে তুই কি রে, তুই এত রোজ রোজ দিন এত ভয়ের স্বপ্ন দেখেছিস, দেখছিস, মা বাবাকে বলি তো। পায়েলের দিদি নাকি বললো যে না, এই সময় কি হয় শোন, হরমোনের একটু গড়বড়ি হয়, তো ওটার জন্য হয়তো আমার মাইন্ডে এগুলি জিনিস দেখাচ্ছে, হয়তো একটু ইনসিকিউরিটি ফিলও আছে অনেক সময়, হয় না, অনেকে বলে প্রেগনেন্সি মানে একটা বাচ্চা জন্ম দেওয়া মানে নাকি নতুন জন্ম, মানে মৃত্যুর হাত থেকে ফিরে আসে, ওটাও হয়তো মাথার মধ্যে চলছে, মেবি এটার জন্য হতে পারে। মা বাবাকে বলিস না, যেহেতু দুজনেই মানে কেউ বিপির ওষুধ খাচ্ছে, কেউ সুগারের ওষুধ খাচ্ছে, বয়স হয়েছে, প্লিজ টেনশন করবে। তো বলছে দিদির কথা শুনে, পায়েল যেটা বললো, দিদির কথা শুনে কিন্তু আমি আমার মা বাবাকে কিছু বলিনি, হয়তো ওটাই ভুল ছিল, মা বাবাকে বলে দেওয়াটাই আমার উচিত ছিল, বাট আমিও ভাবলাম দিদির কথাটা তো ঠিক, যে সত্যি তো আমার মা বাবার তো বয়স হয়েছে, মেবি হতে পারে। এই গেল একটা ইনসিডেন্ট, ঠিক আছে। আহ, ছয় তোমার 4 মাসে এসছে, 6 মাস অবধি ওই স্বপ্নই দেখে গেছে। 7 মাসের পর থেকে ওর কি হয়েছে, একটু একটু ব্লিডিং শুরু হয়েছে, জানো তো। ব্লিডিংটা অনেক সময় মানে প্রেগনেন্সি ট্রিমিস্টার একটু একটু হয়, কিন্তু ওটারও কিন্তু রিস্কি, মিসক্যারেজ হওয়ার চান্স থাকে। 7 মাস পরের থেকে ওর একটু একটু ব্লিডিং, মানে স্পেশালি ধরো সন্ধ্যার পর থেকে ব্লিডিংটা ও দেখতো, একটু একটু যেত। এই কথাটা যখন ইয়েকে বললো, ওর বোনকে বললো, বাবাকে বললো, তো বাবা বলছে ইমিডিয়েট গাইনির সঙ্গে কনসাল্ট করতে হবে। তো গাইনির সঙ্গে কনসাল্ট করার পর গাইনি বলছে না, যদি বেশি ফ্লো হয় তখন রিস্কের, একটু একটু হচ্ছে তো একটা কি একটা ওষুধ দিয়েছে যাতে ব্লিডিংটা বন্ধ করা যায়, এইটুকুনি একটা হোয়াইট কালারের নাকি ওষুধ দিয়েছিল, যেটা আমাকে পায়েল বললো। তো ঠিক আছে, সেদিন তো এসছে, আসার পর তারপরে ওর দিদির সঙ্গে যে ভয়ঙ্কর কাণ্ডটা হলো সেটা হলো, একদিন ও মানে ওর দিদি ঘুমিয়ে আছে, পায়েল ঘুমিয়ে আছে, ওর মা বাবা ওর বাবার রুমে ঘুমিয়ে আছে কোয়ার্টারে। তো দিদির সামথিং কিছু একটা গলা শুকিয়ে গেছিল, মানে মোট কথা ওনার মানে ওনার রুম থেকে বেডরুম থেকে বের হবে না আর কি, হ্যাঁ, কিছু একটা প্রয়োজনের জন্য সেদিন জল রাখা হয়নি, জল জল তেষ্টা পেয়েছে, আর ওই সময় তো দেখো ঘন ঘন তো ঘুম ভাঙে না। তো পায়েলকে নাকি 2-3 বার ডেকেছে, ঠিক আছে, 2-3 বার ডেকেছে, ডাকার পর কিন্তু পায়েল কিন্তু ওঠেনি, মানে ও ডিপ ঘুমিয়ে গেছে সারাদিন কলেজ করে, আর দিদির এটা লাগে ওটা লাগে সবকিছু ওই নাকি, মা তো অতটা পারে না, বয়স বয়স হয়েছে বলে ওই করছিল। ও উঠেনি বলে ও নাকি ওর দিদি নাকি উঠেছে, উঠে জাস্ট উনি বের হবেন, দরজার দাঁড়িয়েছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখে ওনাদের লিভিং রুম, মানে ওনার বেডরুম, তো তারপরে লিভিং রুমের পাশে একটা মানে কিচেন রুমের মতো ছিল আর কি, কোয়ার্টারে ওরকম করে বানানো ছিল। তো দেখে কি একজন মহিলা শাড়ি পরিহিতা, দেখে প্রেগনেন্ট, মানে পেটটা ফোলা, মানে পায়েল বলছে, দিদি বলছিল পেট ফোলা, পেটটা বেশ ফোলা আর কি, মনে হচ্ছে 8-9 মাসের প্রেগনেন্ট। ও দাঁড়িয়ে আছে এবং খুব এরকম করে এক দৃষ্টি, একটা কেমন একটা দৃষ্টিতে ও দিদির দিকে তাকিয়ে আছে, বা বলা ভালো দিদির রুমের দিকে তাকিয়েছিল। এটা দেখে তো ও খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে না ও আর রুম থেকে বেরোয় না, ও কিন্তু ব্যাক করে চলে আসে, চলে এসে খাটের মধ্যে বসে থাকে। তার ধরো আধা ঘন্টা 1 ঘন্টা পর পায়েলের চোখ খুলে দেখে দিদি এরকম বসা, তো বলছে কি হয়েছে দিদি, তুই বসে আছিস, অসুবিধা করছে? তো বলছে কি দেখলাম রে বনু আমি এটা, বলছে কি হয়েছে, বলছে আমি দেখ জল তেষ্টা পেয়েছি, জল ছিল না, আমি জল আনার জন্য লিভিং রুমে যাচ্ছিলাম, দেখি কিচেন রুমের ওখানে না একজন ভদ্র মহিলা, পেটটা বেশ মোটা, ওই যেমন হয় 8-9 মাসের প্রেগনেন্সি ওরকম ফুলা, ওরকম করে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, জানিস মনু। তো বলছে যে দেখ দিদি ভুল হতে পারে, ভুল দেখতে পারিস, বলছে এতটাই ভুল দেখবো? তো বলছে চিন্তা করিস না, তখন পায়েল গিয়ে জল নিয়ে আসলো, জল খাইয়ে ওকে পুরোপুরি ঠিকঠাক করে দিদি ঘুমানোর পর নাকি পায়েল ঘুমিয়েছিল সেদিন। ঠিক আছে বলে, ওই দিন তো ঠিক আছে, তারপর ওই দিন মানে যেহেতু দিদির বুঝতেই পারছো 7 মাস পড়ে গেছে, অ্যান্ড ব্লিডিং এর প্রবলেম, টুইন্স বেবি আছে, দিদির আরেকটা প্রবলেম হচ্ছিল, যে বলে না একটা বেবিতেই দেখবে যখন মান্থ গ্রো হয় প্রচন্ড বেশি মুভমেন্ট করে, টুইন্স বেবিও কিন্তু মুভ করে ভালোই, ও মাঝে মধ্যে মুভমেন্ট পাচ্ছিল না, দুটার মধ্যে একটারও মুভমেন্ট পাচ্ছিল না, আবার আবার হালকা হালকা আবার পাচ্ছিল, ওইরকম টাইপের আর কি, কখনো কখনো পাচ্ছিল পাচ্ছিল না, ওয়্যারেস ফ্রিকুয়েন্টলি কিন্তু পাওয়াটা, ইনফ্যাক্ট ডক্টর বলেও কিন্তু যে কাউন্ট করবে কত মিনিটে কতবার কিক করলো বা নড়ছড় করলো,
এটা একটা টেনশনের ব্যাপার। তো ওই দিন এইসবের জন্য মানে বলছে, ওর মা বলছে যে ফ্রুটস ট্রুটস নিয়ে আসে, মেয়েটা তো ওরকম ভাবে খাওয়া দাওয়া করছে না, জুস বানিয়ে দেবো, হ্যাঁ লিকুইড টাইপে গেলেও তো একটু বাচ্চাগুলি হেলথ হেলথ হবে, হয়তো কমজোর হয়ে গেছে তাই নড়াচড়া করতে পারছে না, মানে একজনের খোরাকে তো দুজন, মানে একটা মায়ের খোরাকে একজন পাওয়ার কথা, ওখানে তো দুজন খোরাকটা নিচ্ছে না, তো এমনি তো খাওয়া যায় না, জুস টুস খাওয়াবো। তো মা গেছে, আর মার যেহেতু বয়স হয়েছে, পায়েল মাকে হেল্প করার জন্য বাজারে ব্যাগ নেওয়ার জন্য পায়েলও সেদিন মায়ের সঙ্গে গেছে, দিদি ছিল একা। দিদি টিভি দেখছে, আর রাত্রেবেলা যেহেতু ওর এত ভয়ঙ্কর স্বপ্ন অ্যান্ড এগুলি এগুলি ইনসিডেন্ট হচ্ছে, ও না সোফার মধ্যে ঘুমিয়ে গেছে। এবং ঘুম যখন মানে ঘুমে ভেঙেছে কি করে বলতো, মানে শ্বাস নিতে পারছে না, মানে গলায় চাপ চাপ মনে হচ্ছে, চোখ খুলে দেখে যে কেউ ছিল না, কিন্তু স্পষ্ট মনে হচ্ছে গলার কাছটা খুব ব্যথা করছে। তারপর ভেবেছে হয়তো সোফা এরকম করে ঘুমিয়ে গেছে বলে বোধহয় ও হয়তো মানে গলাটা ব্যথা করছে, ঠিক আছে। ওই দিন রাত্রে, এখন শুধু ওর দিদি না, পায়েলও কিন্তু একটা জিনিস দেখেছে, সেটা হলো প্রচন্ড ভয়ঙ্কর জিনিস দেখেছে, সেটা হলো পায়েলের দিদি তো আগের দিন এরকম রাত মানে দেখেছে, তো পায়েলের না বলছে যে দিদিটা ভয় পাচ্ছে, অত ঘুমোলে হবে না, একটু মানে ঘুমটা অত গাড়ালে হবে না। ও কি করেছিল, বিকাল থেকে মানে লাঞ্চের পরে মাকে বলেছিল তুমি কিন্তু আমাকে ডাকবে না, আমি একটু দিদির যেহেতু রাত্রেবেলা একটু অসুবিধা হয়, আমি এই ভাত খাওয়ার পর একটু ঘুমিয়ে নেবো বেশি করে, তাহলে রাত্রেবেলা দিদি একটু বললেই আমি জাগতে পারবো, ঠিক আছে। তো সেদিন কি হয়েছে, ও নাকি বলে ভাত খাওয়ার পর 3টার থেকে পুরো রুমকিতে আমি 7:30 8টা অব্দি ঘুমিয়েছি, আমার পাপা আসছে, আসার পর পাপাকে চা দেওয়ার পর মা বললো যে এখন উঠে যা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছিস। তো উঠার পর ঠিক আছে, সেদিন আমি পুরোপুরি ঠিক। তো ওই দিন আমি আর দিদি গল্প করতে করতে দিদিকে বলছি, দিদি তুই ঘুমিয়ে যা, আমি একটু বই পড়ি, হ্যাঁ তুই বই পড়ি, তোর অসুবিধা হলে আমি ওই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পড়বো না, তুই শো। তো ঠিক আছে, এরকম করে ও পড়তে পড়তে দেখে দিদি ঘুমিয়ে গেছে পুরোপুরি। তো ঠিক আছে, ও এসে বলছে অনেকক্ষণ পড়েছি, মানে ঘুম আসুক না আসুক পিঠ তো ব্যথা হয়, ও না জাস্ট এরকম করে মানে বালিশের মধ্যে শুয়েছে, শুয়ে এরকম করে একটু রিল্যাক্স করছে আর কি, এতক্ষণ বই পড়েছে, এরকম করে চোখ বন্ধ করেছে। হঠাৎ না খুটুর খুটুর আওয়াজ শুনেছে, মানে অ্যাজ ইফ তোমার রুমে আসতে গিয়ে কিছু খটখাট শব্দ হয়েছে। চোখ খুলে দেখে একজন মহিলা, ওর দিদির ডেসক্রিপশন তো আগেই শুনেছে, পেটটা উঁচু, ওর দিদির যে পেটের দিকে এরকম হাতটা এরকম করে নিয়ে এরকম করে না বুলাচ্ছে। আর এটা পায়েল দেখে ধুম জোরে এত চিৎকার মেরেছে, চিৎকারের চোটে তো ওর দিদিও উঠে গেছে, প্লাস ওর মা বাবাও দৌড়ে এসে কি হয়েছে বলছে, মানে মা বাবাকে কি বলবে, দিদিকে বলছে দিদি আমি আজ দেখেছি, আজকে তুই বলেছিলি যে কালকে দেখেছিস, আজকে আমি নিজে দেখেছি। তখন বলেছে, মা বলছে কি হয়েছে কি হয়েছে, তো বলছে এরকম এরকম, দিদি বলেছিল আমি তোমাদেরকে বলিনি, দিদি এরকম ভয় স্বপ্ন দেখছিল, ও কালকে নাকি এই মহিলা এরকম মহিলাকে দেখেছে, আজকে আমিও সেম মহিলাকে দেখেছি। তখন তো দুই বোন প্রচন্ড বকা খায় যে তোরা আগে বলবি না, এগুলি জানিস তো শরীর বাঁধাতে হয়, ইয়ে মানে সবকিছু টেক কেয়ার করতে হয়, মানে আমি যেহেতু জানি ওর বড় দিদির নাম মুনমুন ছিল, মুনমুন বাইরে বেরোচ্ছে না, আর এখন তো এখানে তো আমি বেশি দিন হয়নি, কার কাছে যাব না যাব ওর শরীর বাঁধাতে, তুই আগে বলবি না, মানে দরকার পড়লে তো মানুষ কত কিছু করতে পারে, আমি যেতাম খুঁজে টুজে। তো এগুলি কথা বলতে বলতে যেহেতু মানে বললাম এই 7 মাস চলছিল, উনি বাথরুমে গেলেন, মুনমুন দেখে ব্লিডিং একটু একটু শুরু হয়েছে। তো তখন আবার বলছে বাবা এরকম ব্লিডিং হচ্ছে কি করি, বলছে কে বেশি হচ্ছে, বলছি মানে একটু একটু তো যাচ্ছেই, মানে আগে যেমন একটু গিয়ে কমে যেত এখন কিন্তু একটু একটু যাচ্ছে। তো বলছে না আর টেনশন মানে দরকার নেই, হসপিটালে চলো। তো যাই হোক, যেহেতু বুঝতেই পারছো ওনার ডেজিগনেশন এত ভালো ছিল, মানে নতুন হলেও চেনা পরিচিত তো কমে ছিল না, অ্যারেঞ্জ করে হসপিটালে যায়। তো হসপিটালে যখন ওকে অ্যাডমিট করে, তো একটু ওর জিজুকেও ফোন করা হয়, তো বলছে যে না অপারেট করতে হবে। এবং অপারেট যে করে অ্যানেস্থেশিয়ার পর বাচ্চা হওয়ার পরও দেখবে মানুষ কিন্তু পট করে সেন্সে আসে না, যদি মানে একটা ড্রাউজিনেস থাকে, ওই ড্রাউজিনেসের মধ্যে মুনমুন যেমন দেখছেন ওই মহিলাকেই দেখছেন, এসে না একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আর মুনমুন ওই অ্যানেস্থেশিয়ার ইয়ের মধ্যে আনকনসিয়াস মাইন্ডে বলছে এই আমার ওই বাচ্চাটাকে রেখে যা, হ্যাঁ দুটো বাচ্চাই আমার, ওই বাচ্চাটাকে রেখে যা, কেন নিচ্ছিস ওই বাচ্চাকে, কেন নিচ্ছিস ওই বাচ্চাকে বলে চিৎকার করছে। সবাই এসে ওকে কনসোল করা শুরু করলো, ওকে মানে মানে শান্ত করার জন্য চেষ্টা করলো করলো করলো। যখন পুরোপুরি হোশ আসে তখন মুনমুন বলে, তখন আমরা দিদিকে তো পট করে বলতে পারি না, প্রথমে একটা বাচ্চা ওর কোলে দেই, বাচ্চাটা ঠিকই ছিল, মানে ইনিশিয়াল মানে প্রথম ওই ওকে একটু তোমার নিওনটোলজিস্ট থাকে, হ্যাঁ একদম ছোট বাচ্চাদের জন্য ওই ডক্টরকে নিওনটোলজিস্ট বলে, এবং তোমার এনআইসিইউ
আইসিইউ যেমন বড়দের জন্য হয়, বাচ্চাদের জন্য এনআইসিইউ, ওদের ওখানে নাকি কিছুক্ষণ রাখতে হয়েছে। তারপর আর কি ওর মায়ের কাছে যখন এসছে বাচ্চাটাকে দিয়েছে, তো মা জিজ্ঞেস করেছে আরেকটা কোথায়। তখন বলছে যে দেখ তুই তো জানতিসই এরকম এরকম অনেক সময় একজন একটা কমজোর হয়ে যায়, বাচ্চাটা কমজোর ছিল তাই মানে সার্ভাইভ করতে পারেনি। তখন দিদি না মানে ওয়ারেস একটা থাকলেও না, তুমি যখন এক্সপেক্ট করে আছো যে তোমার কোলে দুটো বাচ্চা আসবে, একটা মার জন্য তো খুব কষ্টকর, সেটাও কষ্টকর কিন্তু হ্যাঁ। ওনা কাঁদছে, কেঁদে কেঁদে বলছে জানিস আমি না দেখেছি ও আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, আমার একটা বাচ্চাকে ওই নিয়ে গেছে, ওই নিয়ে গেছে। তো এইসব কথা শুনে তো মানে কে কি বলবে, সত্যি বাচ্চাটা নেই। তো তখন নাকি আর মানে তোমার হসপিটাল থেকে আর ওর কোয়ার্টারে যায়নি। তোমার দিদি শ্বশুর শাশুড়ি বলছে না ওই তো বাচ্চা তো হয়ে গেছে, এখন ওষুধ ঘরটা আমাদের এখানে, আতুর ঘরটা আমাদের এখানেই উঠবে। আর বলছে যে অসুবিধা না হলে পায়েল এবং বিয়ান না হয় থাকবে। তো ওর বাবা বলছে আমার কোনো অসুবিধা নেই, ও যেখানে ভালো থাকে। তো ওরা তো চলে গেছে ওর দিদির সাথে, মাও গেছে। আর তোমার ওর বাবা তলে তলে খবর নেওয়া শুরু করেছে যে কি এমন হয়েছিল, এটা কি হন্টেড। সবাই বলছে না না কোনো কিছু না, কোনো কিছু না। তখন একজন আর কি ওনাদের অফিসের পিয়ন, হ্যাঁ, তো ওদের তো জেনারেলি আর কি ট্রান্সফারটা হয়ই না, ওরা তো মানে মোটামুটি ওই এরিয়ারই থাকে। তো উনি বলছেন যে অনেক বছর আগে বাবু একজন মানে খুব মানে এখানে যে ডিপার্টমেন্টের হেড এসেছিলেন, ওনার ছেলে তোমার আর্মিতে আর কি সৈন্য সৈন্য দলে ছিলেন আমাদের। ওনার মানে বৌমা শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতেন, ওনার আর একটা দেওরও ছিল। তো ও প্রেগনেন্ট ছিল 8 মাসের। তো আপনারা তো মানে ফার্স্ট মানে দোতলায় থাকতেন। তো ওইখান থেকে 8 মাসের সময় নাকি কিছু একটা কারণে স্লিপ খেয়ে হোক যেভাবে হোক মেয়েটা পড়ে যায়, এবং সেখানে বাচ্চা এবং মা কিন্তু এমন ভাবেই পড়ে, ডেফিনেটলি বাজেভাবেই পড়ে যে আর বাঁচানো যায়নি। তো কিন্তু তারপর তো অনেক মানুষই মানে অনেক মানে স্যার এসছেন ওই কোয়ার্টারে, কই কেউ তো এরকম প্রবলেম ফেস করে না। তখন পায়েল বলল যে দেখো আমরা এরপরে কোনো গুণিন ওঝার কাছে যাইনি, যদিও আমার মানে দিদির শাশুড়ি দিদির জন্য আর ফুচকার জন্য একটা মাদুলির ধারণ করতে দিয়েছিল। আর আমরা আসার পরেও আমরাও কোনো রকম কিছু ফিল করিনি, বাট আমরা যেটা আর কি অ্যানালাইজ করলাম না ব্যাপারটা ঘটনা, মেবি হতে পারে এখানে যারা এসেছিল ওরা কিন্তু কেউ প্রেগনেন্ট ছিল না। আমরাও প্রথম প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু আমরা নর্মাল, দিদি তো প্রেগনেন্ট হয়নি, প্রেগনেন্ট হওয়ার 3 মাস কমপ্লিট করার পরও এসছে, হ্যাঁ। আর আগে যারা এসছে কেউ অলরেডি বাচ্চা হওয়া ওরা এসছে, বা ব্যাচেলার এসছে। সে হয়তো প্রেগনেন্সি অবস্থায় যেহেতু ওর মৃত্যু ঘটেছিল, এবং আমার দিদিও প্রেগনেন্ট ছিল, এবং সে কিন্তু ওর বাচ্চাটাকে হাতে পায়নি, সে গর্ভবতী অবস্থায় কিন্তু মারা যায়। ওটার জন্য হয়তো বাচ্চার মুহূর্তে আমার দিদির থেকে একজনকে নিয়ে গেল। এটাও হতে পারে, এটা জাস্ট আমি জানি না, যেটা পায়েলের ওয়ার্ডটাই তোমাদের কাছে বললাম। তোমরা একটু বলো তো, মানে দেখো সবারই তো এক রকমের বিশ্লেষণ থাকে, তো পায়েল এরকম বললো, আর আমারও কোথাও না কোথাও পায়েলের বিশ্লেষণটাকে কিন্তু ঠিক মনে হলো, হতেই পারে। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো, জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ঘটনাটা। প্লিজ শেয়ার করো সকলের সাথে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার, এবং জীবনের 1001 গল্প দেখছি তো সেখানেও কিন্তু চলে আসে নানান রকমের ঘটনা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই তো বললাম, কিন্তু আমি বললাম যে কিছু একটা ডিসকাস করার আছে, সেটা হলো ইদানিং আমি একটা ইয়ে দেখছি, মানে যেহেতু আমি ভূতে ইন্টারেস্টেড, তো নানা রকম অনেক সময় অনেক মাথায় কোশ্চেন আসে। তো একটা জিনিস দেখলাম কি, আকাশী রিডার, হ্যাঁ, আকাশী রেকর্ড বলে একটা আছে, হ্যাঁ, এটা রিড করা হয়। তো খুব ইন্টারেস্টিং লাগলো ফ্যাক্টটা, মানে বলে হয় যাদের জন্ম হয়েছে সে জীব জন্তু হোক বা মানুষ হোক, তাদের নাকি আকাশী রেকর্ড আছে, এবং তোমার যদি কোনো প্রবলেম হয় তো ওই আকাশী রেকর্ডটা মানে ইয়ে করে, এটা একটা কোর্স আর কি, সবাই করতে পারে না, যারা করে। আর এই বইটা কিন্তু ভিজিবল নয়, সেটা আর কি তুমি একটা স্পিরিচুয়াল বুক, মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছে ওইরকম একটা বুক। এবং সেটা মানে তুমি যখন বুকটা খুলবে তখন তুমি ওর ব্যাপারে, ওর পাস্ট লাইফের ব্যাপারে সবকিছু জানতে পারবে, কেন প্রবলেম হচ্ছে, ওগুলি নাকি হিল করা যায়, ঠিক আছে। তখন আমার মনে মনে ভাবলো যে শুধু মানুষের কি মানে জন্ম হয়, জীবজন্তুরও তো জন্ম হয়। তো জীবজন্তুর কি করে বলবে যে ও পাস্ট লাইফে কি করতো না করতো, হ্যাঁ, তাহলে তো জীব জন্তুরও আকাশী রেকর্ড থাকার কথা। তো আমরা অনেকদিন ধরে এটাই ভাবছি ভাবছি ভাবছি, সেদিন হঠাৎ একটা ছোট্ট একটা শর্টে দেখলাম যে একজন মানে খুব বড় একজন ইয়ে ছিলেন তোমার, কোনো এই আকাশী রেকর্ডই উনি নিয়ে
কাজ করেন আর কি। উনি বললেন যে অ্যাকচুয়ালি জীবজন্তুরও ডেফিনেটলি থাকে, কিন্তু ব্যাপারটা কি হয়, জীবজন্তুর করা যায় না। কেন করা যায় না? তুমি যার আকাশী রেকর্ড মানে সেই বুকটা খুলবে তার থেকে কিন্তু পারমিশন নিতে হবে। তুমি যদি পারমিশন দাও দেন অনলি আমি সেই বুকটা খুলে সেই রেকর্ডগুলি বের করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। এখন জীবজন্তু তো তোমাকে আর পারমিশন দিতে পারবে না, না সেজন্যই নাকি ওরা জীবজন্তু সেই রেকর্ডটা খুলতে পারে না। তো এইটারও একটা পুরোপুরি থরলি একটা প্রসেস আছে। আমার প্রচন্ড ইউনিক লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কেমন লাগলো? এরকম ইন্টারেস্টিং টপিক আনতে থাকবো। আর জানো তো প্রতি মঙ্গল, শুক্র এবং রবিবার ঠিক দুপুরে চলে আসে আমার এপিসোডগুলি, ভৌতিক এপিসোডগুলি। আর যখন লাইভে আসি এখন তো আর মানে স্যাটারডেই পুরোপুরি আসি এরকম তো নয়, আগে তো স্যাটারডে আসতাম, যেহেতু পুজো চলছে আর তোমরা অনেকেই জানো যে আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত। তো যখনই সময় পাই আমি আসার চেষ্টা করি। তো ওই নোটিফিকেশন পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য অনেক সময় যদি ইউটিউবে নাও পাও, ফেসবুক পেজগুলি বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো করে রাখলে রাখলে সেখানেও কিন্তু পেয়ে যাবে। আর সবার সঙ্গে গল্প গুজবও করা যায়, লাইভের তো এটাই মজা, বলো? তো চলো বন্ধুগণ, আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আশা করবো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নেবে। তো চলো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।